বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম H.G. ওয়েলসের সায়েন্স ফিকশন দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরো। আজ এই উপন্যাসটির দ্বিতীয় পর্ব। নিরুদ্দেশের পথিক। খুব ভোরে, আমার সুস্থ হয়ে ওঠার পরে দ্বিতীয় এবং আমাকে এ জাহাজ তুলে নেবার পর সম্ভবত চতুর্থ দিন ভোরে একরাশ কোলাহলময় স্বপ্নের মধ্যে আমার ঘুম ভাঙল। স্বপ্ন দেখছিলাম গুলিগোলা ছুটছে, চিৎকার করছে উত্তেজিত জনতা। ঘুম ভেঙেই ওপর থেকে একটা কর্কশ কণ্ঠের তর্জন গর্জন শুনতে পেলাম। চোখ রোগড়ে কান পেতে রইলাম। খানিকক্ষণ ভেবেই পেলাম না আমি কোথায় রয়েছি। তারপরে খালি পায়ে দ্রুত ছুটে যাবার শব্দ শুনতে পেলাম। ভারী মতো কোনো জিনিস যেন ছুঁড়ে দেওয়া হলো। তারপর শিকলের প্রচণ্ড ঝনৎকার। জাহাজের মুখটা হঠাৎ ঘুরে যেতেই জলে ছলাৎ করে একটা শব্দ উঠল। পরক্ষণেই ছোট্ট গোলাকার জানালাটার কাচ ফেনাময় হলদে সবুজ স্রোতে একাকার হয়ে গেল। এক লাফে উঠে পোশাক আশাক পরে আমি ডেকে গিয়ে হাজির হলাম। তখন সবেমাত্র সূর্য উঠছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠেই রক্তিম আকাশের পটভূমিতে ক্যাপ্টেনের প্রশস্ত পিঠ আর লাল চুলগুলো আমার চোখে পড়ল। তারপরেই ক্যাপ্টেনের কাঁধের উপর দিয়ে তাকিয়ে দেখি জাহাজের ৩ নম্বর মাস্তুলের সঙ্গে খাটানো একটা কপিকলে খাঁচা শুদ্ধ পুমাটা পাক খাচ্ছে। মনে হলো জন্তুটা ভীষণ ভয় পেয়ে গেছে। ছোট্ট খাঁচাটার মধ্যে জড়সড় হয়ে বসে আছে বেচারি। নামিয়ে দাও সবগুলোকে, ক্যাপ্টেন গর্জে উঠল। হতচ্ছাড়াগুলোকে নামিয়ে দিলেই আমাদের জাহাজ একেবারে সাফ হয়ে যাবে। ক্যাপ্টেন আমার পথ জুড়ে দাঁড়িয়েছিল, তাই আমি ডেকে যাবার জন্য ওর কাঁধে টোকা দিলাম। সঙ্গে সঙ্গে চমকে উঠে ঘুরে দাঁড়ালো লোকটা। আমাকে ভালো করে দেখবে বলে টলতে টলতে পেছিয়ে গেল কয়েক পা। লোকটা যে তখনও মাতাল তা বোঝার জন্যে বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। কে? নির্বোধের মতো বলল ক্যাপ্টেন। পরক্ষণেই তার চোখে আলোর ছটা জেগে উঠল। আরে, এ যে মিস্টার প্রেন্ডিক, বললাম আমি। চুলোয় যাক প্রেন্ডিক। চুপ, এইটাই তোমার নাম মিস্টার? চুপ। দেখলাম পশুটার সঙ্গে কথা বলা অর্থহীন, কিন্তু ওর পরবর্তী পদক্ষেপটা আমি অবশ্যই আশা করিনি। একটা গ্যাংওয়ের দিকে হাত তুলে সে গর্জে উঠল, ওই যে রাস্তা মিস্টার, চুপ! ওই রাস্তা দিয়ে তুমি সোজা নেমে পড়ো। গ্যাংওয়ের ঠিক পাশেই দাঁড়িয়ে মন্টগোমেরি এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। ভদ্রলোকের চেহারাটা শক্ত সমর্থ, মাথায় পাকা চুল, পরনে গাঢ় নীল ফ্লানেলের পোশাক। মনে হলো উনি সবেমাত্র জাহাজে উঠেছেন। ক্যাপ্টেনের কথা শুনে ওরা দুজনেই ফিরে তাকালেন। কি বলতে চাইছেন আপনি? আমি জিজ্ঞাসা করলাম। আমি বলছি, ওই রাস্তা দিয়ে তুমি জাহাজ থেকে নেমে যাও হতচ্ছাড়া মিস্টার, চুপ! এবং এক্ষুনি। আমরা পুরো জাহাজটা সাফ করে ফেলছি, অতএব তুমিও জাহাজ থেকে নেমে পড়ো। আমি হতবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রইলাম। তারপর মনে হলো আমি তো ঠিক এরকমটাই চেয়েছিলাম। এ ধরনের একটা ঝগড়াটে লোকের সঙ্গে একমাত্র যাত্রী হিসেবে সমুদ্রযাত্রার সুযোগ হারানোটা মোটেই দুঃখের ব্যাপার নয়। মুখ ফিরিয়ে মন্টগোমেরির দিকে তাকালাম। আমরা আপনাকে সঙ্গে নিতে পারছি না, মন্টগোমেরির সঙ্গী সংক্ষেপে জানালেন। নিতে পারছেন না? আতঙ্ক আর বিস্ময়ে আমি হতবুদ্ধি হয়ে গেলাম। অমন কঠোর আর স্থির প্রতিজ্ঞ মুখ আমি জীবনেও দেখিনি। ক্যাপ্টেনের দিকে ফিরে বলতে শুরু করলাম, দেখুন। নেমে পড়ো, আমাকে থামিয়ে দিয়ে ক্যাপ্টেন বলল। জন্তু জানোয়ার, মানুষ খেকো আর তার চাইতে অধম জীবদের আর এ জাহাজে জায়গা হবে না। অতএব তুমিও এখান থেকে নেমে যাও মিস্টার, চুপ! ওরা যদি তোমাকে সঙ্গে নিতে না পারে তুমি ভেসে ভেসে চলে যাও, কিন্তু যেতে তোমাকে হবেই। এই হতচ্ছাড়া দ্বীপটার সম্পর্কে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, আর নয়। কিন্তু মন্টগোমেরি, আমি বিনতি করে বললাম। মন্টগোমেরি নিচের ঠোঁটটা কোঁচকালেন। পাশের পক্ককেশ মানুষটির দিকে ইঙ্গিত করে নিরাশায় মাথা নাড়লেন। বুঝিয়ে দিলেন আমাকে সাহায্য করার ব্যাপারে উনি নিতান্তই অসহায়। আমি তখন এক বিচিত্র ত্রিমুখী সওয়াল করতে শুরু করলাম। একে একে 3 জনের কাছেই মিনতি জানালাম। প্রথমে ওই বয়স্ক ভদ্রলোককে অনুরোধ করলাম যাতে উনি আমাকে তীরে নামিয়ে দেন। তারপর মন্টগোমেরিকে, তারপর মাতাল ক্যাপ্টেনকে অনুনয় করে বললাম
যাতে সে আমাকে জাহাজে থাকতে দেয়। এমনকি শেষে জাহাজের নাবিকদের কাছেও আমি করুণা ভিক্ষা করলাম। মন্টগোমেরি একটি কথাও বললেন না, শুধু মাথা নাড়লেন। ক্যাপ্টেনের সেই এক কথা, আমি বলেছি তোমাকে জাহাজ থেকে নেমে যেতে হবে, চলে যাক আইন কানুন, এখানে আমি রাজা। অবশেষে স্বীকার করতেই হচ্ছে, প্রচণ্ড রাগে সকলকে শাসানোর সময় হঠাৎ মাঝখানে আমার কণ্ঠস্বরটা ভেঙে গেল। ধৈর্য হারিয়ে আমি তখন জাহাজের পেছন দিকটায় চলে গেলাম। তারপর নিরাশ হয়ে তাকিয়ে রইলাম শূন্য দৃষ্টিতে। ইতিমধ্যে নাবিকরা জাহাজ থেকে মালপত্র আর খাঁচায় বন্দি জন্তুগুলোকে নামানোর কাজটা দ্রুত সেরে ফেলছিল। জাহাজের কাছে দাঁড়ানো দুই পালের একটা বড় সড়ো লঞ্চের মধ্যে দড়িতে ঝোলানো মালগুলো দুলে দুলে নেমে পড়ছিল। আড়াল ছিল বলে লঞ্চে চেপে আসা দ্বীপবাসীদের আমি দেখতে পাচ্ছিলাম না। মন্টগোমেরি বা তার সঙ্গী আমাকে লক্ষ্যই করছিলেন না। জাহাজের মাল খালাস করতে থাকা 4-5 জন নাবিককে সাহায্য আর নির্দেশ দিতেই তারা তখন ব্যস্ত। ক্যাপ্টেনও সামনের দিকে এগিয়ে গেছে, কিন্তু সাহায্য করার বদলে সে বরং কাঁধে ব্যাঘাত ঘটাচ্ছে বেশি। আমি তখন যুগপৎ হতাশ এবং মরিয়া। ঘটনার গতি ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে অপেক্ষা করতে করতেও আমি 2-1 বার নিজের এই করুণ পরিস্থিতিতে হাসির বেগ সামলাতে পারিনি। সকালবেলা জলখাবার না খাওয়ায় আমার ক্লান্ত আর দুর্বল লাগছিল। খিদে এবং রক্তকণিকার অভাব পুরুষ মানুষের পৌরসত্বকে কেড়ে নেয়। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম, ক্যাপ্টেন আমাকে জাহাজ থেকে নামিয়ে দেবার জন্যে যাই করুক না কেন, আমি তাতে বাধা দিতে পারবো না, বা জোর করে মন্টগোমেরি আর তার সঙ্গীর সঙ্গেও যেতে পারবো না। তাই ভাগ্যের হাতেই সব কিছু ছেড়ে দিয়ে আমি নির্বিকারভাবে অপেক্ষা করে রইলাম। আর ওদিকে লঞ্চে মন্টগোমেরির মালপত্র নামানোর কাজও এগিয়ে চলল, যেন আমার কোনো অস্তিত্বই নেই। কিছুক্ষণের মধ্যেই ওদের কাজ শেষ হলো, আর তারপরেই শুরু হলো লড়াই। আমি দুর্বলভাবে বাধা দিলাম, আর ওরা আমাকে গ্যাংওয়ে দিয়ে ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে চলল। ওই পরিস্থিতিতেও আমি লক্ষ্য করলাম, লঞ্চের লোকগুলোর বাদামি মুখগুলো কেমন যেন অদ্ভুত। মালপত্রে বোঝাই লঞ্চটা তখন দ্রুত জাহাজের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সবুজ জলের ব্যবধানটা বেড়ে উঠছে ক্রমশ। আচমকা জলে ছিটকে পড়া এড়াতে আমি প্রাণপণে নিজেকে পেছন দিকে ঠেলতে শুরু করলাম। লঞ্চের লোকগুলো তাই দেখে সচিৎকারের টিটকিরি দিয়ে উঠল। শুনতে পেলাম মন্টগোমেরি ওদের ধমকি দিলেন। তখন ক্যাপ্টেন, মেট আর ওদের সাহায্যকারী একজন নাবিক আমাকে জাহাজের একেবারে লেজের দিকে ছুটিয়ে নিয়ে গেল। লেডি ভেইনের ডিঙ্গিটাকে ওখানেই জাহাজের সঙ্গে কাছি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ডিঙ্গিটা জলে অর্ধেক ভর্তি, কোনো দাঁড় নেই, খাদ্য পানীয়ও কিছু নেই। আমি কিছুতেই ডিঙ্গিতে নামতে রাজি হলাম না। টান টান হয়ে শুয়ে পড়লাম ডেকের ওপরে। জাহাজের ওদিকটাতে কোনো সিঁড়ি ছিল না বলে ওরা শেষ পর্যন্ত আমাকে কাছি দিয়ে বেঁধে নৌকায় নামিয়ে কাছিটা কেটে দিল। একটু একটু করে আমি জাহাজটা থেকে দূরে সরে যেতে লাগলাম। হতভম্বের মতো লক্ষ্য করলাম, জাহাজের লোকগুলো দড়িদড়া টেনে পাল খাটাতে শুরু করেছে। দেখতে দেখতে বাতাসের বেগে পালগুলো ফুলে ফেঁপে উঠল। তারপর আমার দিকে পেছন ফিরে একটু একটু করে দৃষ্টির আড়ালে চলে গেল জাহাজটা। জাহাজটাকে দেখার জন্যে আমি আর মুখ ঘুরিয়ে পেছনের দিকে তাকাইনি। যা হয়ে গেল তা প্রথমটাতে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। নির্জন তৈলাক্ত সমুদ্রটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে গুটিসুটি হয়ে বসেছিলাম ডিঙ্গির মাঝখানে। তারপর বুঝতে পারলাম, আমি আমার সেই ছোট্ট ডিঙ্গিটাতেই আবার ফিরে এসেছি, কিন্তু ডিঙ্গিটা এখন আধ ডোবা। পেছন দিকে তাকিয়ে দেখি, জাহাজের বেষ্টনীতে ঝুঁকে ক্যাপ্টেন আমাকে বিদ্রূপ করছে। দ্বীপের দিকে তাকালাম, দেখলাম তীরের দিকে এগিয়ে চলা লঞ্চটা ছোট হয়ে উঠছে ক্রমশ। আচমকা ব্যাপারটার নিবিড় নিষ্ঠুরতা আমি যেন স্পষ্ট করে উপলব্ধি করলাম। দৈবক্রমে ভাসতে ভাসতে গিয়ে ঠেকা ছাড়া দ্বীপে পৌঁছবার কোনো উপায় আমার নেই। খোলা নৌকায় আগে অতদিন একটানা ভাসার ফলে আমি তখনও দুর্বল, পেটে খিদে, শরীরও শক্তিহীন। তা নইলে হয়তো আমার মনে আরও খানিকটা সাহস থাকত। কিন্তু আচমকা আমি সেই শিশুবেলার মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেললাম। চোখের জল নেমে এলো আমার দু গাল বেয়ে। উন্মাদ হতাশায় আমি ডিঙ্গির তলিতে জমে থাকা জলে ঘুষি ছুড়লাম, লাথি মারলাম ডিঙ্গিটার গায়ে। তারপর মৃত্যু বর্চে সরবে প্রার্থনা জানাতে লাগলাম ঈশ্বরের কাছে। বিশ্রী চেহারার নৌকোযাত্রী।
আমাকে সত্যি সত্যি ভেসে যেতে দেখে দ্বীপবাসীদের মনে দয়া হলো। ভীষণ স্লথ গতিতে আমি পূব দিকে ভেসে যাচ্ছিলাম, কোনাকুনিভাবে এগিয়ে যাচ্ছিলাম দ্বীপটার দিকে। একটু বাদেই অধীর স্বস্তি পেয়ে দেখলাম লঞ্চটা মুখ ঘুরিয়ে আমার দিকে ফিরে আসছে। লঞ্চটা মালপত্রে একেবারে বোঝাই। কাছাকাছি হতে দেখলাম মন্টগোমেরির সঙ্গী সেই পক্ককেশ চওড়া কাঁধের লোকটিকে লঞ্চের পেছন দিকে কুকুর আর কতগুলো প্যাকিং বাক্সের সঙ্গে গাদাগাদি করে বসে রয়েছেন। উনি নড়ছিলেন না, কোনো কথাও বলছিলেন না, শুধু এক দৃষ্টিতে লক্ষ্য করছিলেন আমাকে। কালোমুখো সেই বিকলাঙ্গ মানুষটা লঞ্চের সামনের দিকে পুমাটার কাছে দাঁড়িয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকাচ্ছিল আমার দিকে। ওরা বাদে লঞ্চে আরও 3টে মানুষ, 3জনেরই কেমন যেন অদ্ভুত পশুর মতো চেহারা। স্টাক হাউন্ডগুলো ওদের দিকে তাকিয়ে হিংস্র গর্জন করছিল অনবরত। মন্টগোমেরি লঞ্চটা চালাচ্ছিলেন। লঞ্চটা কাছাকাছি এলে উনি আমার নৌকোটাকে লঞ্চের পেছন দিকে গুণ দিয়ে বেঁধে নিলেন, কারণ লঞ্চে আর এক তিলও ফাঁকা জায়গা ছিল না। ইতিমধ্যে আমি উন্মাদনার ভাবটা সামলে নিয়েছি, তাই যথেষ্ট সাহস ভরেই মন্টগোমেরির চিৎকৃত সম্ভাষণের জবাব দিলাম। ওকে জানালাম যে আমার ডিঙিটা জলে প্রায় ভরে উঠেছে। উনি আমাকে একটা খালি কৌটো দিলেন। গুণের দড়িটা টান টান হতেই আমি আচমকা ঝাঁকুনিতে পেছন দিকে হেলে গেলাম। তারপর বেশ কিছুক্ষণ নৌকো থেকে জল সেচার কাজে ব্যস্ত হয়ে রইলাম। আমাকে নিয়ে ভাসার আগেই ডিঙিতে জল ছিল। তাছাড়া নৌকোটার অবস্থা একেবারে চমৎকার। জল সেচে ফেলার পর ফের আমি লঞ্চের আরোহীদের দিকে তাকাবার ফুরসত পেলাম। দেখলাম শুভ্রকেশ ভদ্রলোক তখনও স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ্য করছেন, কিন্তু মনে হলো ওর অভিব্যক্তিতে যেন বিহ্বলতার ছায়া। আমার সঙ্গে দৃষ্টি বিনিময় হতেই উনি চোখ নামিয়ে ওর 2 হাঁটুর মাঝখানে বসে থাকা স্ট্যাগ হাউন্ডটার দিকে তাকালেন। আগেই বলেছি ওর চেহারাটা দিব্যি শক্ত সমর্থ, কপালটাও উন্নত, মুখখানা একটু ভারী, কিন্তু ওর চোখের ওপর দিককার পাতা দুটো কেমন যেন ঝুলে পড়েছে। বয়স বাড়লে প্রায়শই যেমনটি হয়ে থাকে। পুরু ঠোঁটের প্রান্তভাগ দুটিতে দৃঢ় প্রত্যয়ের অভিব্যক্তি। যে সুরে উনি মন্টগোমেরির সঙ্গে কথা বলছিলেন তা আমি ঠিক শুনতে পাচ্ছিলাম না। ওর দিক থেকে আমার দৃষ্টি এবারে ওর সঙ্গী 3জনের দিকে গিয়ে পড়ল। ওদের মুখগুলোই শুধু আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওই মুখগুলোতে এমন কিছু ছিল, কি তা জানি না, যা দেখে ঘেন্নায় আমার শরীরের ভেতরটা কেমন যেন মুচড়ে উঠল। স্থির দৃষ্টিতে আমি ওদের দিকে তাকিয়েই রইলাম, কিন্তু কিছুতেই সেই অনুভূতিটা কাটল না। অথচ বুঝতে পারলাম না কেন এমন হলো। দেখে মনে হচ্ছিল লোকগুলোর গায়ের রং বাদামি, কিন্তু ওদের সর্বাঙ্গ, এমনকি হাতের আঙুল আর পায়ের পাতাও এক ধরনের নোংরা পাতলা সাদা কাপড় দিয়ে অদ্ভুতভাবে পট্টি বাঁধা। একমাত্র প্রাচ্যদেশেই মেয়েরা সর্বাঙ্গ ঢেকে রাখে, কিন্তু এর আগে পুরুষ মানুষের এমন পোশাক আমি কশ্চিনকালেও দেখিনি। মাথায় আবার পাগড়িও রয়েছে। পাগড়ির নিচ থেকে ভুতুরে মুখগুলো তাকিয়ে রয়েছে আমার দিকে। মুখের নিচের দিককার চোয়াল ঠেলে উঠছে সামনের দিকে, চোখগুলো জলজলে। ওদের মাথায় লম্বা কালো চুল, প্রায় ঘোড়ার চুলের মতো। ওরা বসেছিল, কিন্তু তা সত্ত্বেও মনে হলো আমার দেখা যে কোনো জাতের মানুষের চাইতে ওরা বেশি লম্বা। আমি জানি সাদা চুলওয়ালা ভদ্রলোকটি অবশ্যই 6 ফুট লম্বা, কিন্তু বসে থাকা অবস্থায় উনি 3জনের চাইতেই 1 মাথা নিচে। পরে জেনেছিলাম আসলে ওরা কেউই আমার চাইতে বেশি লম্বা নয়। ওদের দেহকাণ্ড অস্বাভাবিক লম্বা, কিন্তু উরু দুটো বেটে আর অদ্ভুত রকমের বাঁকানো। যাই হোক, লোকগুলো সত্যিই একেবারে কদাকার। ওদের পেছন থেকে মাথার ওপর দিয়ে উঁকি মারছিল সেই কালো মুখো লোকটা, যার চোখ অন্ধকারে জ্বলে। আমি নির্নিমেষ ওদের দিকে তাকিয়েছিলাম। আমার চোখে চোখ পড়তেই ওরা একে একে মুখ ফিরিয়ে নিয়ে এক অদ্ভুত চোরা দৃষ্টিতে আমাকে লক্ষ্য করতে লাগলো। মনে হলো হয়তো আমি ওদের বিরক্ত করছি, তাই মুখ ঘুরিয়ে ক্রমশ এগিয়ে আসা দ্বীপটার দিকে মনোযোগ দিলাম। দ্বীপটা নিচু, ঘন গাছগাছালিতে ভরা। তার মধ্যে বিশেষ করে রয়েছে এক জাতীয় পাম গাছ, যা আমার কাছে নতুন। একটা জায়গা থেকে সাদা সুতোর মতো বাষ্পের রেখা অনেক উঁচুতে উঠে গিয়ে খসে পড়া পালকের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আমরা একটা বিশাল উপসাগরের আওতার মধ্যে এসে পৌঁছেছি, যার দুধারে নিচু পাথুরে অন্তরীপ।
সৈকতে হালকা ধূসর রঙের বালি, তারপরেই দুরন্ত চড়াই। জায়গাটা সম্ভবত সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০-৭০ ফুট উঁচু। এখানে সেখানে ইতস্তত ছড়ানো ছেটানো কিছু গাছপালা আর ঝোপঝাড়। ওপরের দিকে মাঝামাঝি জায়গায় নানা রঙের পাথরে ঘেরা একটা চত্বর, চত্বরের ভেতরে পাতার ছাউনি দেওয়া দুটো ঘর। পরে জেনেছিলাম ওই পাথরে পাঁচিলের কিছুটা প্রবাল আর কিছুটা আগ্নেয়গিরির লাভা দিয়ে গড়া। জলের কাছে দাঁড়িয়ে একটা লোক আমাদের জন্য অপেক্ষা করছিল। বেশ খানিকটা দূর থেকে মনে হয়েছিল ওপরের ঝোপঝাড়গুলোর ভেতরে কিছু অদ্ভুত চেহারার প্রাণী ছোটাছুটি করছে, কিন্তু কাছাকাছি হতে তাদের আর দেখতে পেলাম না। তীরে দাঁড়িয়ে থাকা লোকটার আকৃতি মাঝারি, দেখতে কালো নিগ্রোদের মতো। বিশাল মুখটাতে ঠোঁট প্রায় নেই বললেই চলে। হাত দুটো অস্বাভাবিক সরু আর লম্বা, পা দুটো ধনুকের মতো বাঁকা। ভারী মুখটা সামনের দিকে বাড়িয়ে লোকটা লক্ষ্য করছিল আমাদের। মন্টগোমেরি আর তার সঙ্গী ওই সাদা চুলওয়ালা ভদ্রলোকটির মতো এরও পরনে নীল সার্জের জ্যাকেট আর পাতলুন। আমরা আরও কাছাকাছি হতেই লোকটা অদ্ভুত ভঙ্গিমায় সৈকতের এধার থেকে ওধারে বারবার ছোটাছুটি করতে শুরু করল। ওদিকে মন্টগোমেরি নির্দেশ পাওয়া মাত্র লঞ্চের লোক ৪ জনও তড়াক করে লাফিয়ে উঠল। মন্টগোমেরি সৈকত খুঁড়ে তৈরি করে নেওয়া ছোট্ট একটা সংকীর্ণ ডকে লঞ্চটা ঢুকিয়ে দিলেন। যদিও ডক বললাম, কিন্তু আসলে ওটা স্রেফ একটা নালা, যার ভেতরে জোয়ারের এই পর্যায়ে লঞ্চটা কোনো ক্রমে ঢুকতে পেরেছে। তীরের লোকটা এবারে তাড়াতাড়ি আমাদের দিকে এগিয়ে এলো। সারা শরীরে পট্টি বাঁধা লোক ৩টেও কষ্টে সৃষ্টে লঞ্চ থেকে সৈকতে নেমে তীরের লোকটার সাহায্যে মালপত্র নামাবার বন্দোবস্ত করতে লাগলো। বিশেষ করে ব্যান্ডেজ বাঁধা ওই ৩টে লোকের চলাফেরা করার অদ্ভুত ভঙ্গিমা দেখেই আমি অবাক হলাম বেশি। ঠিক আড়ষ্ট নয়, কিন্তু কেমন যেন বিকৃত ভঙ্গি, যেন পায়ের জোরগুলো ভুল জায়গায় পড়ছে। বয়স্ক মানুষটি ততক্ষণে কুকুরগুলোকে নিয়ে তীরে নেমে পড়েছেন। কুকুরগুলো তখনও গর্জন করছে, শিকল টেনে তেড়ে যেতে চাইছে ওই লোকগুলোর দিকে। ওরা ৩ জন অদ্ভুত কণ্ঠস্বরে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। তীরে আমাদের অপেক্ষায় থাকা লোকটা উত্তেজিতভাবে কিচিরমিচির করে ওদের কি যেন বলতে শুরু করলো। মনে হলো ভাষাটা আমার অপরিচিত, কিন্তু এমন কণ্ঠস্বর আমি আগে যেন কোথায় শুনেছি। কোথায় তা কিছুতেই মনে করতে পারলাম না। ইতিমধ্যে মন্টগোমেরিও লঞ্চ থেকে নেমে মালপত্র নামাবার জন্য তৈরি হয়েছেন, কিন্তু দীর্ঘ সময়ের অনাহার এবং খালি মাথায় এতক্ষণ রোদের মধ্যে থাকায় আমার শরীর এতই দুর্বল লাগছিল যে আমি আর ওদের সাহায্য করার জন্য এগোতে পারলাম না। একটু পরেই বয়স্ক ভদ্রলোকটির যেন হঠাৎ আমার উপস্থিতির কথাও মনে পড়ল। এগিয়ে এসে উনি বললেন, দেখে মনে হচ্ছে আপনার বোধহয় সকালবেলা জলখাবারটা খাওয়া হয়নি। এজন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমন্ত্রিত না হলেও এখন আপনি আমাদের অতিথি। আমাদের কর্তব্য আপনার সুখ সুবিধের বন্দোবস্ত করা। ঘন ভুরুর নিচে ছোট ছোট দুটি উজ্জ্বল কালো চোখ মেলে ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালেন। মিস্টার প্রেন্ডিক, মন্টগোমেরি বলেছে আপনি শিক্ষিত মানুষ, বলেছে বিজ্ঞান সম্পর্কে আপনি কিছুটা জানেন। কতটা জানেন জিজ্ঞেস করতে পারি কি? বললাম, আমি রয়্যাল কলেজ অফ সায়েন্সে কয়েকটা বছর কাটিয়েছি। জীববিজ্ঞান নিয়ে হাক্সলির অধীনে কিছু গবেষণাও করেছি। কথাটা শুনে ভদ্রলোক ভ্রুজোড়া সামান্য উঁচু করে খানিকটা শ্রদ্ধার সুরে বললেন, তাহলে অবস্থাটার কিঞ্চিত পরিবর্তন ঘটল। এখানে আমরা 2 জন জীববিজ্ঞানী রয়েছি, আমি আর মন্টগোমেরি। আর এই দ্বীপটা বলতে পারেন এটা জীববিজ্ঞানের একটা কার্যালয়। সাদা পোশাক পরা লোকগুলো চাকা লাগানো খাঁচা শুদ্ধ পুমাটাকে ঠেলতে ঠেলতে পাঁচিল ঘেরা চত্বরটার দিকে নিয়ে যাচ্ছিল। ভদ্রলোক খানিকক্ষণ ওই দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি কবে এখান থেকে যেতে পারবেন বলতে পারি না। এ দ্বীপটা জাহাজ যাতায়াতের পথে পড়ে না। 12 মাসে আমরা হয়তো একটা জাহাজ দেখতে পাই। হঠাৎ আমাকে একা ফেলে রেখে সাদা পোশাকের লোকগুলোকে পেরিয়ে উনি সৈকত ধরে এগিয়ে গেলেন। সম্ভবত ওই ঘেরা চত্বরটাতে তিনি ঢুকলেন। অন্য লোক দুটো তখন মন্টগোমেরির সঙ্গে ছোটোখাটো মালপত্রগুলোকে একটা নিচু ঠেলা গাড়িতে সাজিয়ে রাখছিল। খরগোশের খাঁচাগুলো আর লামাটা তখনও লঞ্চে রয়েছে। স্ট্যাগ হাউন্ডগুলোও বাঁধা রয়েছে সেখানে। একটু বাদেই মন্টগোমেরি এগিয়ে এসে আমার দিকে একখানা হাত বাড়িয়ে দিলেন। আমার দিক থেকে আমি কিন্তু এতেই খুশিই হয়েছি,
ক্যাপ্টেনটা একটা নিরেট গর্ধব, ওর কাছে থাকলেও আপনাকে খুব মজা দেখাতো। বললাম, এবারেও আপনি আমাকে বাঁচালেন। দেখা যাক, তবে এটুকু বলছি, এই দ্বীপটা কিন্তু ভীষণ বাজে জায়গা। আপনার মতো অবস্থায় পড়লে আমি এখানে খুব সাবধানে নজর রেখে চলতাম। উনি কি একটা কথা বলতে গিয়ে মন্টগোমেরি যেন একটু দ্বিধাগ্রস্ত হয়ে উঠলেন। তারপর মনে হলো ঠোঁটের কথাটা বদলে নিয়ে উনি বললেন, খরগোশগুলোকে নামাবো, আপনি আমাকে একটু সাহায্য করবেন, আসুন। খরগোশগুলোকে নিয়ে মন্টগোমেরি ভারী মজার কাণ্ড করলেন। ওর সঙ্গে জল ভেঙে এগিয়ে গিয়ে একটা খাঁচা আমরা তীরে নিয়ে এলাম। খাঁচাটার একটা দিক উঁচু করে তুলে ধরে দরজাটা খুলে দিতেই খরগোশগুলো একটার পিঠে আর একটা হুড়মুড় করে মাটিতে এসে পড়ল। মন্টগোমেরি হাত তুলে দিতে লাগলেন, আর ওরা, মোট গোটা 15-20 খরগোশ, লাফাতে লাফাতে সমস্ত সৈকতে ছড়িয়ে পড়ল। মন্টগোমেরি বললেন, যাও বন্ধুগণ, বংশবৃদ্ধি করে তোমরা সংখ্যায় বেড়ে ওঠো, ভরিয়ে ফেলো দ্বীপটাকে। এতদিন এখানে মাংসের বড় অনটন গেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খরগোশগুলোর উধাও হয়ে যাওয়া লক্ষ্য করছিলাম। ইতিমধ্যে সাদা চুলওয়ালা ভদ্রলোক এক ফ্লাস্ক ব্র্যান্ডি আর কয়েকখানা বিস্কুট নিয়ে এসে বললেন, ফ্রেন্ডি, আপাতত এগুলো দিয়ে চালান। ওর কণ্ঠস্বরে আগের চাইতে অনেক বেশি অন্তরঙ্গতার সুর। আমি আর বিরক্তি না করে অবিলম্বে বিস্কুটগুলোকে কাজে লাগাতে শুরু করলাম। ততক্ষণে সাদা চুলওয়ালা ভদ্রলোকের সাহায্যে মন্টগোমেরি আরও গোটাকুড়ি খরগোশকে দ্বীপে ছেড়ে দিলেন। অবশ্যই পুমাটার সঙ্গে বড় বড় 3টে খরগোশের খাঁচাও বাড়ির ভেতরে পাঠিয়ে দেয়া হলো। জন্ম থেকে আমি মদ খাই না, তাই ব্র্যান্ডিটা আর স্পর্শ করলাম না। বন্ধ দরজা। পাঠক হয়তো বুঝতে পারবেন, প্রথমটাতে চারদিকে সমস্ত কিছুই আমার কাছে এত অদ্ভুত লাগছিল এবং এমন অপ্রত্যাশিত রোমাঞ্চকর অভিযানের ফলস্বরূপ আমি ওই পরিস্থিতিতে গিয়ে পড়েছিলাম যে তখন কোনটার চাইতে কোনটা বেশি আশ্চর্যজনক সে বিষয়ে কোনো আপেক্ষিক ধারণাই আমার মনে গড়ে ওঠেনি। লামাটাকে অনুসরণ করতে করতে আমি সমুদ্রের তীর ধরে ওপরে উঠে যাচ্ছিলাম। মন্টগোমেরি পেছন থেকে এগিয়ে এসে আমাকে ওই পাথরে পাঁচিল ঘেরা চত্বরটাতে ঢুকতে বারণ করলেন। লক্ষ্য করলাম খাঁচা শুদ্ধ পুমা আর ছোটোখাটো মালপত্রগুলোকে চত্বরটার প্রবেশপথের বাইরেই রেখে দেয়া হয়েছে। পেছনে তাকিয়ে দেখি মালপত্র নামানোর পর খালি লঞ্চটাকেই সৈকতে টেনে তোলা হচ্ছে। সাদা চুলওয়ালা ভদ্রলোক আমাদের দিকেই এগিয়ে আসছিলেন। মন্টগোমেরিকে লক্ষ্য করে উনি বললেন, এবারে সমস্যা দাঁড়াচ্ছে এই অনাহত অতিথিটিকে নিয়ে। ওকে আমরা কি করব? বিজ্ঞান বিষয়ে উনি কিছুটা জানেন, মন্টগোমেরি বললেন। এই নতুন জিনিসটাকে নিয়ে ফের কাজে লাগার জন্যে আমি একেবারে ব্যস্ত হয়ে উঠেছি। ঘেরা চত্বরটার দিকে মাথা নেড়ে সাদা চুলওয়ালা ভদ্রলোকটি বললেন। ওর চোখ দুটো ঝকঝক করে উঠল। আমারও তাই ধারণা। মন্টগোমেরির কণ্ঠস্বরে আন্তরিকতার সুর ফুটল না। আমরা ওকে ওখানেও পাঠাতে পারি না, আবার নতুন একটা ঝুপড়ি বানিয়ে নেবার মতো সময়ও আমাদের নেই। এখনই নিশ্চয়ই ওকে বিশ্বাস করে সব কথা খুলে বলা যায় না। ওখানে, এটা বলতে উনি কী বোঝালেন সে বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। তবু বললাম, এখন আমি আপনাদের হাতে। আমিও ঠিক তাই ভাবছিলাম, মন্টগোমেরি বললেন। আমার ঘরে বাইরের দিকে একটা দরজা আছে। সঙ্গে সঙ্গে বয়স্ক ভদ্রলোকটি মন্টগোমেরির দিকে তাকিয়ে বলে উঠলেন, তাহলে ঠিক আছে। আমরা 3 জনে সেই ঘেরা চত্বরটার দিকে এগোতে লাগলাম। উনি ফের বললেন, আপনার কাছে একটু গোপনীয়তা রাখতে হচ্ছে বলে আমি দুঃখিত, মিস্টার ফ্রেন্ডি, কিন্তু মনে রাখবেন আপনি এখানে অনাহত। আমাদের এই ছোট্ট জায়গাটাতে একটা গোপন ব্যাপার আছে। আসলে এটা একটা গোপন কুঠুরি। অবশ্যই একজন সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার কিছু নয়, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমরা আপনাকে ঠিক চিনি না। অবশ্যই, আমি বললাম, আমি তেমন বোকা নই যে আপনারা বিশ্বাস করে বলতে না পারলে আমি কিছু মনে করব। মৃদু হাসিতে ভদ্রলোকের ভারী ঠোঁট দুখানা একটু কুঁচকে উঠল। যে সমস্ত গম্ভীর প্রকৃতির মানুষ শুধু ঠোঁটের প্রান্তভাগ দুটি নিচু করে হাসেন, উনি তাদেরই একজন। মাথা নেড়ে উনি আমার কথায় সায় জানালেন। ততক্ষণে আমরা চত্বরের সদর দরজাটা পেরিয়ে এসেছি। লোহার ফ্রেমে আটা কাঠের ভারী দরজা, তাতে তালা লাগানো। কোণের দিকে এগিয়ে গিয়ে আমরা একটা ছোট দরজার কাছে হাজির হলাম। এটা আমি আগে লক্ষ্য করিনি।
সাদা চুলওয়ালা ভদ্রলোক তার নোংরা নীল কোটটার পকেট থেকে একতারা চাবি বের করে দরজাটা খুলে ভেতরে ঢুকলেন। ওর চাবিগুলো এবং চোখের সামনে থাকা সত্ত্বেও এ জায়গাটাকে এমন বিশদভাবে তালা দিয়ে আটকে রাখার ব্যাপারটা আমার কাছে কেমন যেন অদ্ভুত ঠেকল। ভদ্রলোককে অনুসরণ করে আমি ছোট্ট একখানা ঘরে গিয়ে ঢুকলাম। ঘরটাতে সাধারণ কয়েকখানা আসবাব, সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তেমন করে নজর দেওয়া হয়নি। ভেতরের দিকে একটা দরজা, দরজাটা সামান্য খোলা। দরজার ওধারে একটা বাঁধানো উঠোন। ভেতর দিককার এই দরজাটা মন্টগোমেরি তাড়াতাড়ি বন্ধ করে দিলেন। ঘরের অন্ধকার কোণের দিকে একটা দড়ির দোলনা, ছোট্ট একটা নিষ্প্রভ জানলা, তাতে লোহার গরাদ বসানো। জানলা দিয়ে বাইরের সমুদ্র চোখে পড়ে। সাদা চুলওয়ালা ভদ্রলোকটি জানালেন, এটাই আমার আস্তানা হবে। ভেতর দিককার দরজাটা দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকায় উনি অন্য দিক থেকে চাবি দিয়ে রাখবেন বললেন। জানলার কাছে রাখা একখানা ডেক চেয়ার আর একরাশ পুরনো বইয়ের দিকেও উনি আমার দৃষ্টি আকর্ষণ করলেন। দেখলাম দোলনার কাছে রাখা শেলফটার অধিকাংশ বই শল্যবিদ্যার আর ল্যাটিন ও গ্রিক ধ্রুপদী সাহিত্যের, যে দুটো ভাষায় আমি তেমন সরগর নই। বাইরের দিকের দরজাটা দিয়েই উনি ঘর থেকে বেরিয়ে গেলেন, যেন এড়িয়ে যেতে চাইলেন ভেতরের দরজা ফের খোলার ব্যাপারটা। সাধারণত এখানেই আমরা খাওয়া দাওয়া করি, মন্টগোমেরি বললেন। তারপরেই যেন কি মনে হওয়ায় উনিও অন্যজনের পেছন পেছন ঘর থেকে বেরিয়ে গেলেন। শুনতে পেলাম উনি ডাকলেন, মোড়ো। মুহূর্তের জন্য ব্যাপারটা আমি বোধহয় তেমন করে খেয়াল করিনি, কিন্তু তারপরেই সেলফের বইগুলো নাড়াচাড়া করতে করতে হঠাৎ মনে হলো মোড়ো নামটা আমি আগে কোথায় শুনেছি। জানলার কাছে বসে অবশিষ্ট বিস্কুটগুলো চমৎকার তৃপ্তি নিয়ে খেতে খেতে লক্ষ্য করলাম সেই সাদা পোশাক পরা একটা অদ্ভুত মানুষ একটা প্যাকিং বাক্স নিয়ে সমুদ্রের তীর ধরে এগিয়ে চলেছে। পরক্ষণেই জানলার ফ্রেমে আড়াল হয়ে গেল লোকটা। তারপর শুনতে পেলাম আমার পেছন দিককার দরজাটাতে চাবি লাগিয়ে চাবি ঘোরানো হলো। একটু পরেই বন্ধ দরজার ওধার থেকে স্ট্যাগ হাউন্ডগুলোর আওয়াজ শোনা গেল। কুকুরগুলো ঠিক ডাকছিল না, শুধু গন্ধ শুঁকছিল আর কেমন যেন অদ্ভুতভাবে চাপা গর্জন করছিল। ওদের দ্রুত পা দাপড়ানোর আওয়াজ আর ওদের শান্ত করার প্রচেষ্টায় মন্টগোমেরির কণ্ঠস্বরও শুনতে পাচ্ছিলাম আমি। এই জায়গাটার গোপনীয়তা বজায় রাখার ব্যাপারে ওই মানুষ দুটির এমন বিশদ প্রচেষ্টা আমার মনে গভীর ছাপ ফেলে রাখল। বেশ কিছুক্ষণ ধরেই আমি এই ব্যাপারটা এবং মোড়ো নামটার কথা চিন্তা করছিলাম, কিন্তু মানুষের স্মৃতিশক্তি এমনই অদ্ভুত যে তখন ওই সুপরিচিত নামটা আমি কিছুতেই সঠিক সূত্রে গেঁথে মনে করে উঠতে পারছিলাম না। সেখান থেকে আমার চিন্তাধারা ফিরে গেল সমুদ্র সৈকতে সাদা ব্যান্ডেজ বাঁধা ওই অদ্ভুত বিকলাঙ্গ মানুষগুলোর দিকে। কি অদ্ভুতভাবে বাক্সটা টেনে নিয়ে যাচ্ছিল ওরা! অমন বিটকেলে চলন ভঙ্গিমা আমি আজ অবধি দেখিনি। মনে পড়ল ওরা কেউই আমার সঙ্গে কথা বলেনি, অথচ ওদের মধ্যে অনেককেই আমি কোনো না কোনো সময়ে এক অদ্ভুত চোরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে দেখেছি, যে দৃষ্টি আদৌ অসভ্য বর্বর মানুষদের মতো সরল বা অকপট নয়। ওরা কেউই যেন কথা বলতে চায় না, এটা ওদের একটা লক্ষণীয় বৈশিষ্ট্য। আর কথা বললে বোঝা যায় ওরা এক অদ্ভুত গা ছমছমে অতি প্রাকৃত কণ্ঠস্বরের অধিকারী। কেন ওরা এমন? কি হয়েছে ওদের? তারপরেই মন্টগোমেরির সেই কিম্ভূত কিমাকার পরিচারকটির চোখ দুটোর কথা মনে পড়ল আমার। ভাবতে ভাবতেই লোকটা আমার ঘরে এসে ঢুকল। ওর পরনে সাদা পোশাক, হাতের ছোট্ট ট্রেতে কফি আর কিছু সিদ্ধ সবজি। ওকে এগিয়ে এসে নম্রভাবে নিচু হয়ে আমার সামনের টেবিলের ট্রেটা রাখতে দেখে আমি কিছুতেই ঘেন্নায় নিজের শিউরে ওঠাটা চেপে রাখতে পারলাম না। তারপরেই এক প্রবল বিস্ময় আমাকে পঙ্গু করে দিল। ছোট ছোট কালো চুলের নিচে ওর কান দুটো আমি দেখতে পেলাম। আমার মুখের কাছাকাছি এসে কান দুটো হঠাৎ লাফিয়ে উঠল। আমি দেখলাম লোকটার কান দুটো ছুঁচলো, হালকা বাদামি লোমে ঢাকা। আপনার সকালবেলাকার জলখাবার স্যার, লোকটা বলল। কোনো জবাব দেবার চেষ্টা না করে আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। লোকটা মুখ ফিরিয়ে দরজার দিকে এগিয়ে গেল। যেতে যেতে অদ্ভুতভাবে ঘাড় ঘুরিয়ে তাকালো আমার দিকে। আমি চোখ মেলে লোকটা চলে যাওয়া লক্ষ্য করছিলাম এবং ওইভাবে তাকিয়ে থাকতে থাকতেই অচেতন মস্তিষ্কতন্ত্রের এক আকস্মিক চাঞ্চল্যে
আমার মনে একটা শব্দ সমষ্টি জেগে উঠল। মোরো, আশঙ্কা। তাই কি? মোরো? হ্যাঁ, মনে পড়েছে। আমার স্মৃতি 10 বছর আগে ফিরে গেল। মোরো আতঙ্ক। কথাটা মুহূর্তের জন্য এলোমেলোভাবে আমার মনে ভেসে বেড়ালো। তারপরেই দেখতে পেলাম বাদামি রঙের একটা ছোট্ট পুস্তিকায় লাল অক্ষরে লেখা রয়েছে শব্দগুলো, যে পুস্তিকাখানা পড়লে শরীর ঘৃণায় শিউরে ওঠে, ভয়ে কুঁকড়ে যায়। এবারে সমস্ত ঘটনাটা আমার স্পষ্ট মনে পড়ে গেল। দীর্ঘদিন আগে ভুলে যাওয়া পুস্তিকাখানার সমস্ত চমকপ্রদ বিশদ বিবরণ নিয়ে ভেসে উঠল চোখের সামনে। আমি তখন নেহাতি বালক, আর মোরোর বয়স সম্ভবত 50। উনি ছিলেন একজন বিশিষ্ট শারীরবিজ্ঞানী। নিজের অসাধারণ কল্পনাশক্তি এবং আলোচনাকালে যুক্তি প্রয়োগের পাশব নির্মমতার জন্যে বিজ্ঞানী মহলে উনি ছিলেন সুপরিচিত। ইনি কি সেই মোরো? এক দেহের রক্ত অন্য দেহের সঞ্চালন সম্পর্কে তিনি নিদারুণ চমকপ্রদ কিছু তথ্য ছাপার অক্ষরে প্রকাশ করেছিলেন। তাছাড়া রুগ্ন অপুষ্ট দেহ সম্পর্কেও তিনি কিছু মূল্যবান গবেষণা করেছিলেন বলে জানা যায়। তারপরেই আচমকা তার কর্মজীবনের পরিসমাপ্তি ঘটে। তাকে ইংল্যান্ড ছেড়ে চলে যেতে হয়। চাঞ্চল্যকর কিছু খবর ফাঁস করে দেবার উদ্দেশ্য নিয়ে একজন সাংবাদিক কর্মচারীর বেশে তার গবেষণাগারে প্রবেশের অধিকার পেয়েছিল এবং এক মর্মান্তিক দুর্ঘটনার সহায়তা পেয়ে, যদি আদৌ সেটা দুর্ঘটনা হয়ে থাকে, তার ভয়াবহ পুস্তিকাটি কুখ্যাত হয়ে ওঠে। পুস্তিকাটি প্রকাশের দিনই ছাল ছাড়ানো এবং কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গহীন অবস্থায় একটা কুকুর মোরোর বাড়ি থেকে ছাড়া পেয়ে পালিয়ে গিয়েছিল। সেই বছরই একজন বিশিষ্ট সংবাদপত্র সম্পাদক, যিনি গবেষণাগারের একজন অস্থায়ী কর্মীর সম্পর্কিত ভাই, জাতির বিবেকের কাছে বিষয়টির সম্পর্কে আবেদন তুলে ধরেন। গবেষণার প্রণালীর বিরুদ্ধে বিবেকের বিক্ষোভ সেটাই প্রথম নয়। স্রেফ শোরগোল তুলেই ডক্টর মোরোকে তখন দেশ থেকে বের করে দেওয়া হয়। হয়তো উপযুক্ত শাস্তি তিনি পেয়েছিলেন, কিন্তু সেদিন যেভাবে অন্যান্য গবেষক বন্ধুরা তাকে ক্ষীণ সমর্থন জানিয়েছিল এবং অধিকাংশ বিজ্ঞানকর্মীরা যেভাবে তাকে বর্জন করেছিল, তা আজও আমি লজ্জাজনক বলে মনে করি। অবশ্যই সাংবাদিকটির বিবরণ অনুযায়ী তার কিছু কিছু গবেষণামূলক পরীক্ষা সত্যি বেহিসাবি নিষ্ঠুর হয়েছিল। হয়তো নিজের গবেষণার কাজ ছেড়ে দিয়ে তিনি সামাজিক শান্তিও অর্জন করতে পারতেন। কিন্তু মনে হয় গবেষণার মায়াজালে বিমুগ্ধ অধিকাংশ মানুষের মতো ডক্টর মোরো গবেষণার কাজকেই শ্রেয় বলে মেনে নিয়েছিলেন। উনি তখন অবিবাহিত, আর সত্যি বলতে কি, নিজের স্বার্থসিদ্ধি ছাড়া অন্য কিছুই তার তখন চিন্তা করার ছিল না। আমার দৃঢ় বিশ্বাস হলো ইনি নিশ্চয়ই সেই একই ব্যক্তি। সমস্ত কিছুই সেই সিদ্ধান্তের দিকে আঙুল তুলে দেখাচ্ছে। এবারে বুঝতে পারলাম পুমা আর অন্যান্য জন্তুগুলোর কপালে কী রয়েছে, কেন অন্য সমস্ত মালপত্রের সঙ্গে ওদেরও এখন পেছন দিককার ঘেরা চত্বরটাতে নিয়ে আসা হয়েছে। একটা অদ্ভুত মৃদু গন্ধ, কিসের যেন একটা পরিচিত গন্ধ এতক্ষণ আমার চেতনার আড়ালে লুকিয়েছিল। হঠাৎ আমি গন্ধটা চিনতে পারলাম। ওটা অস্ত্রোপচার ঘরে জীবাণুনাশক ওষুধের গন্ধ। দেয়ালের এধার থেকে আমি পুমাটার গর্জন শুনতে পেয়েছিলাম একটা কুকুরের করুণ আর্তনাদ, যেন আঘাত পেয়ে কাঁদছে কুকুরটা। কিন্তু একজন বৈজ্ঞানিকের কাছে গবেষণার জন্য জীবন্ত প্রাণীর অঙ্গ ব্যবচ্ছেদের ব্যাপারটা অবশ্যই এমন কিছু ভয়ঙ্কর কাণ্ড নয় যে তা এমন করে গোপন রাখতে হবে। হঠাৎ মন্টগোমেরির পরিচারকটি সেই ছুঁচোলো কান আর জুলজুলের চোখ দুটো এক সুস্পষ্ট অর্থ নিয়ে ফের আমার মনে জেগে উঠল। সতেজ বাতাসে ফেনায়িত সবুজ সমুদ্রের দিকে অপলক চোখে তাকিয়ে রইলাম আমি, আর আমার মনের মধ্যে গত কয়েকদিনের বিচিত্র স্মৃতিগুলো ক্রমাগত তাড়া করে বেড়াতে লাগলো পরস্পরকে। কি অর্থ হতে পারে এসবের? নির্জন দ্বীপে পাঁচিল ঘেরা তালাবদ্ধ একটা চত্বর, কুখ্যাত এক জীব ব্যবচ্ছেদী আর বিকৃত বিকলাঙ্গ এই মানুষগুলো, পুমার কান্না। মন্টগোমেরি আমার বিয়োগল চিন্তাজালে বাধা দিলেন। তাকে অনুসরণ করে তার পরিচারকটি একটা ট্রেতে করে রুটি, কিছু সবজি আর অন্যান্য খাবার, এক ফ্লাস্ক হুইস্কি, এক পাত্র জল, 3টে কাচের গ্লাস আর ছুরি নিয়ে ঘরে এসে ঢুকল। অপাঙ্গে ওই বিচিত্র প্রাণীটার দিকে তাকিয়ে দেখি সে তার আশ্চর্য অস্থির চোখ দুটো মেলে আমাকে লক্ষ্য করছে।
মন্টগোমেরি জানালেন উনি আমার সঙ্গেই খাবেন, কিন্তু কাজে ব্যস্ত আছেন বলে মোরো আসতে পারছেন না। মোরো, আমি বললাম, ওই নামটা আমার চেনা। কী কেলেঙ্কারি, আপনি চেনেন? মন্টগোমেরি বললেন, আমি কি গাধা, নামটা আপনার সাক্ষাতে বলে ফেলেছি। এটা আমার ভেবে দেখা উচিত ছিল। যাই হোক, এতে আপনি আমাদের রহস্যটার একটা সূত্র পাবেন। হুইস্কি দেব? না ধন্যবাদ, আমি মদ খাই না। ইস, আমিও যদি আপনার মতো হতাম। কিন্তু ঘোড়া চুরি যাবার পর দরজায় আর চাবি লাগাবার কোনো অর্থ হয় না। জানেন, ওই জঘন্য বস্তুটাই আমাকে এখানে নিয়ে আসার জন্যে দায়ী। ওই জিনিসটা আর কুয়াশায় ভরা একটা রাত। যেদিন মোড়ো আমাকে চলে আসার প্রস্তাব জানালেন, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করেছিলাম। সে এক বিচিত্র। মন্টগোমেরি, বাইরের দরজাটা বন্ধ হয়ে যেতেই আচমকা প্রশ্ন করলাম, আপনার লোকটার কান দুটো অমন ছুচলো কেন? প্রথম গ্রাসটা মুখে নিয়ে মন্টগোমেরি এক মুহূর্ত স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর আমার প্রশ্নটাই পুনরাবৃত্তি করে বললেন, ছুচলো কেন? হ্যাঁ, একটু ছুচলো। দম চেপে রেখে যথাসম্ভব শান্ত গলায় বললাম, আর ধারগুলোতে পাতলা লোম। মন্টগোমেরি ভীষণ চিন্তিত ভঙ্গিমায় নিজেই হুইস্কি আর জল ঢেলে নিলেন। আমার তো ধারণা ছিল চুলেই ওর কান দুটো ঢাকা থাকে। আপনি ওকে দিয়ে আমার কফি পাঠিয়েছিলেন। ও যখন নিচু হয়ে টেবিলে কফিটা রাখছে, তখন আমি ওর কান দুটো দেখতে পেলাম, আর ওর চোখ দুটো অন্ধকারে জ্বলে। ততক্ষণে মন্টগোমেরি বিস্ময়ের ঘোর থেকে নিজেকে সামলে নিয়েছেন। চিন্তিত সুরে একটু ঝোঁক দিয়ে দিয়ে তিনি বললেন, আমার সবসময় মনে হতো ওর কান দুটোতে কিছু একটা গোলমেলে ব্যাপার আছে, যেভাবে ও কান দুটোকে ঢেকে রাখে। আচ্ছা, কান দুটো দেখতে ঠিক কীরকম বলুন তো? মন্টগোমেরির হাবভাব দেখে আমি বুঝতে পারছিলাম উনি অজ্ঞতার ভান করছেন। কিন্তু একটা লোককে তো আর কথা বলা যায় না যে আমি তাকে মিথ্যেবাদী বলে মনে করছি। তাই বললাম, ছুঁচলো, খানিকটা ছোট আকারের আর লোমে ঢাকা, রীতিমতো রোমশ, কিন্তু পুরো মানুষটাই কেমন যেন অদ্ভুত। এমনটা আমি জীবনেও দেখিনি। আমাদের পেছনের ঘেরার চত্বরটা থেকে কোনো যন্ত্রণাকাতর জন্তুর একটা তীক্ষ্ণ কর্কশ আর্তনাদ ভেসে এলো। কণ্ঠস্বরের গভীরতায় বোঝা গেল জন্তুটা পুমা। দেখলাম মন্টগোমেরি আর্তনাদটা শুনে কুঁকড়ে উঠলেন। হ্যাঁ, কি বলছিলেন যেন? উনি জিজ্ঞেস করলেন। ওকে আপনি কোত্থেকে জোগাড় করলেন? সান ফ্রান্সিসকো থেকে। স্বীকার করছি লোকটার চেহারা পশুর মতো কদাকার, তাছাড়া আতপাগলা। ওর দেশ কোথায় ঠিক মনে করতে পারছি না, তবে ওর চেহারা আর হাবভাবে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমরা দুজনেই। আপনার কেমন লাগে ওকে? লোকটা অস্বাভাবিক, ওর মধ্যে কি যেন একটা ব্যাপার আছে। আপনি আমাকে কল্পনাপ্রবণ বলে মনে করবেন না, কিন্তু ও কাছে এলেই আমার জন্য একটা ঘিন ঘিনে অনুভূতি হয়। মাংসপেশিগুলো শক্ত হয়ে ওঠে। আসলে মনে হয় ও একটা শয়তান, একটা দানব। মন্টগোমেরি খাওয়া বন্ধ করে আমার কথা শুনছিলেন। বললেন, আমার তো তা মনে হয় না। তারপর ফের খেতে খেতে বললেন, এমন কোনো ধারণাই আমার ছিল না। তবে ওই জাহাজের নাবিকগুলো, ওরাও নিশ্চয়ই তেমনি কিছু অনুভব করেছিল। বেচারাকে ওরা তো জ্বালিয়ে মেরেছে। ক্যাপ্টেনটাকে দেখেছিলেন তো? আচমকা পুমাটা ফের গর্জন করে উঠল। এবারে কণ্ঠস্বরটা আগের চাইতেও বেশি যন্ত্রণাকাতর। মন্টগোমেরি নিঃশ্বাস চেপে একটা শপথ বাক্য উচ্চারণ করলেন। ভাবছিলাম সমুদ্র তীরের লোকগুলো সম্পর্কে ওকে জিজ্ঞাসাবাদ করব, কিন্তু হতভাগ্য পশুটা তখনই একটানা ক্রমাগত তীক্ষ্ণ সুরে চিৎকার করতে শুরু করল। তবু প্রশ্ন করলাম, সমুদ্রের ধারে আপনার ওই যে লোকগুলো, ওরা কোন জাতের মানুষ? ভারী চমৎকার লোকগুলো, তাই না? মন্টগোমেরি অন্যমনস্কভাবে জবাব দিলেন। জন্তুটা ফের তীক্ষ্ণভাবে আর্তনাদ করতেই ওর ভ্রু দুটো কুঁচকে উঠল। আমি আর কিছু বললাম না। জন্তুটা আবার আগের চাইতেও বিশ্রীভাবে চিৎকার করে উঠল। বিষণ্ণ দুটি ধূসর চোখ মেলে মন্টগোমেরি আমার দিকে তাকালেন। তারপর হুইস্কি ঢেলে নিলেন আরও খানিকটা। উনি আমাকে অ্যালকোহল সম্পর্কিত আলোচনায় টেনে নিতে চেষ্টা করছিলেন। বোঝাতে চাইছিলেন যে মদের কল্যাণেই আমার জীবন রক্ষা পেয়েছে। আমি যে ওর কাছে জীবনের জন্য ঋণী, মনে হলো এ কথাটা জোর দিয়ে বোঝাবার ব্যাপারে উনি খুব ব্যাকুল হয়ে উঠেছেন। এলোমেলোভাবে আমি ওর কথা জবাব দিলাম।
খানিকক্ষণের মধ্যেই আমাদের খাওয়া দাওয়ার পাট চুকল। ছোচলো কান সেই দানবটা টেবিল সাফ করে দিয়ে গেল। মন্টগোমেরিও ফের আমাকে একা রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। এতক্ষণ পুরো সময়টাই মনে হচ্ছিল ব্যবচ্ছিন্ন পুমাটার তীব্র চিৎকারে উনি বিরক্ত হয়ে উঠেছেন। কিছুতেই নিজের সেই বিরক্তি লুকিয়ে রাখতে পারছেন না। নিজের দুর্বল স্নায়ুতন্ত্রীর কথাও আমাকে বলছিলেন উনি। একা হয়ে আমি দেখলাম পুমাটার ওই চিৎকার সত্যি ভারী বিরক্তিকর। বেলা যতই বিকেলের দিকে গড়াতে লাগলো, চিৎকারটা ততই তীব্র আর করুণ হয়ে উঠতে লাগলো। প্রথমটাতে ওর চিৎকারে আমার দুঃখ হচ্ছিল, কিন্তু ক্রমাগত ওই চিৎকার আমার মানসিক ভারসাম্যকে টলিয়ে দিল। হোরাসের একখানা আক্ষরিক অনুবাদ পড়তে শুরু করেছিলাম। বইখানা ছুঁড়ে ফেলে দিয়ে আমি হাত দুটো মুঠিবদ্ধ করতে শুরু করলাম। দাঁত দিয়ে ঠোঁট কামড়াতে লাগলাম। তারপর ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করলাম একটানা। কিছুক্ষণের মধ্যেই আমাকে কানে আঙুল ঢোকাতে হলো। পুমাটার চিৎকারের করুণ আবেদন ক্রমশ আমার স্নায়ুতন্ত্রীতে চেপে বসছিল। শেষ অবধি অবস্থাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছল যে ঘরের মধ্যে থেকে ওই আর্তনাদ সহ্য করা একেবারে অসম্ভব হয়ে উঠল। ঘরের দরজা দিয়ে আমি বিকেলের ঘুম ঘুম উষ্ণতায় বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে পেরিয়ে গেলাম বাইরের বড় ফটকটা। ঘরের বাইরে এসে চিৎকারটা যেন আরও জোরে শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত যন্ত্রণা যেন আত্মপ্রকাশের ওই একটি কণ্ঠস্বরই খুঁজে পেয়েছে। প্রাণীটা যদি বোবা হতো, তাহলে পাশের ঘরে একটা চরম যন্ত্রণাদায়ক ঘটনা ঘটছে জানলেও সম্ভবত আমি তার দিব্যি সহ্য করতে পারতাম, এতক্ষণ যেমন করেছি। কিন্তু যন্ত্রণা যখন প্রকাশের কণ্ঠস্বর খুঁজে পেয়ে আমাদের স্নায়ুগুলোতে কাঁপন ধরায়, তখনই দয়া, মায়া, করুণার অনুভূতি আমাদের বিব্রত করে তোলে। বাইরে ঝলমলে রোদ, সমুদ্রের স্নিগ্ধ বাতাসে দুলে দুলে উঠছে গাছগাছালির সবুজ পাতা। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে শ্রুতির নাগাল না পেরোনো অবধি পৃথিবীটাকে আমার মনে হচ্ছিল যেন লাল কালোয় মেশা এক অলীক বিভ্রান্তি।